সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাকিস্তানের পদক্ষেপে কাশ্মীর সীমান্তে পিছু হটল ভারতের যুদ্ধ বিমান, স্থলপথেও উত্তেজনা চরমে। বাংলাদেশ সবসময় যুদ্ধবিরোধী, পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি রাখতে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। ফোন আলাপে 227 জনকে হত্যার হুমকি শেখ হাসিনার, অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে তদন্তে। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর পরামর্শক কমিটির সভা। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা ক্রমেই বাড়ছে। এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া টানা 6ষ্ঠ দিনের মতো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এই অবস্থায় উত্তাপ আরও ছড়িয়েছে কাশ্মীরের আকাশে। এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের 4 রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করার দাবি করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে জম্মু কাশ্মীরে দুই দেশের সীমান্ত রেখায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধবিমানগুলো। তবে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। পিএএফ এর পাল্টা পদক্ষেপের কারণে এক পর্যায়ে সেখান থেকে চলে যায় ভারতের রাফাল যুদ্ধবিমান। ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি 36টি রাফাল যুদ্ধবিমান আছে। গোলাগুলি চলছে স্থলপথেও। ভারতের সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার মধ্যরাতে একাধিক পাকিস্তানি সেনাচৌকি থেকে বিনা উস্কানিতে গুলি চালানো হয়। ভারত শুধু এর জবাব দিয়েছে। তবে এই ঘটনায় বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে দুই চিরবৈরী দেশের সেনাবাহিনীর মধ্যে টানা 6ষ্ঠ দিনের মতো গোলাগুলি চলল। যুদ্ধের আশঙ্কার মধ্যে থেমে নেই দুই দেশের গোয়েন্দা কার্যক্রম। তেমনই এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ বলছে, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ভারত। সতর্কতার সঙ্গে নানা ব্যবস্থা নিচ্ছে ভারতও। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড এনএসবিতে পরিবর্তন এনেছে নরেন্দ্র মোদীর সরকার। বুধবার ওই পর্ষদের শীর্ষে বসানো হলো ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র-এর সাবেক প্রধান অলোক যোশীকে। পেহেলগাঁও কাণ্ডে ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দীর্ঘ 7 বছর পর এনএসবি পুনর্গঠন করা হলো। বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে নতুন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলতে পারেন বলে জানিয়েছে রয়টার্স। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে বর্তমানে এমন এক সময় চলছে যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা হবে আত্মঘাতী। তিনি বলেন, বাংলাদেশ সবসময় যুদ্ধবিরোধী। বুধবার ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন করেন। সচেষ্ট রয়েছে। সেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা কাম্য নয়, তবে পরিস্থিতির কারণে যুদ্ধের প্রস্তুতি থাকার বার্তাও দেন তিনি। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার। ডক্টর ইউনূস জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে বিমান বাহিনীকেও। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে আত্মনির্ভরতার প্রমাণ দেয় বিমান বাহিনীকে সাধুবাদ জানান তিনি। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও দেশবাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই
বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। অনুষ্ঠানে উন্নত ও শক্তিশালী দেশ গঠনের পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছ থেকে ঘর পেলেন গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত 4 জেলার দুর্গতরা। সকালে এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে 300 ঘর হস্তান্তর করা হয়। যারা বাড়ি পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানান ডক্টর ইউনূস। ঘোষণা দেন যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকার। দেশে 2024 সালের বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। অসংখ্য ঘরবাড়ি সম্পূর্ণরূপে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়, ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। ওই বন্যায় যেসব পরিবারের বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় ও যাদের সামর্থ্য নেই এমন অন্তত 300টি পরিবারকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ করে দেয়া হলো। 300টি ঘরের মধ্যে ফেনী জেলায় 110টি, নোয়াখালীতে 90টি, কুমিল্লায় 70টি ও চট্টগ্রামে 30টি ঘর হস্তান্তর করা হয় বুধবার। খুব কষ্টে ছিলাম। আমার যে ঘর ছিল, ঘর থাকার মতো অনুপযোগী। বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে নিয়ে পাকঘর থাকতাম। বাংলাদেশ উপদেষ্টা আমার একটা ঘর বানিয়ে দিয়েছে, মোটামুটি ঘরটা অনেক মজবুত হয়েছে। আর্মি যেভাবে খাটুনি করছে দিনের পর দিন, এই ঘরটা আমরা সবাই ফ্যামিলি কথা সব আত্মীয় সবাই আনন্দিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ঘর হস্তান্তর করেন। সরকার যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে বলে এ সময় আশ্বাস দেন তিনি। আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই প্রকল্পের জন্য প্রধান উপদেষ্টার অফিস 50 কোটি টাকা বরাদ্দ দিলেও মাত্র 25 কোটি টাকায় প্রকল্পটি সম্পূর্ণ করে বাংলাদেশ সেনাবাহিনী। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বিচার কাজে বাধা এবং মামলাকারীদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনা সহ 2 জনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 15 মের মধ্যে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। এতে 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। শেখ হাসিনার এই অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর ভিত্তিতে শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। শুনানি শেষে বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 বিচারপতির বেঞ্চ আদেশ দেয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয়। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে যাওয়া নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এছাড়া নারায়ণগঞ্জে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি শামীম ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন, মানবতাবিরোধী অপরাধ করেছিলেন। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি 8 জন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি।
তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই দিনে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা আমলে না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় নতুন করে পুলিশের সাবেক এসআই আরাফাত ও কামরুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের জন্য আগামী 8 মে দিন ধার্য করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই আদেশ দেন। আমাদের দেশের এই রাজনৈতিক বিবেচনায় মামলা পরিচালনা করা আর রাজনৈতিক বিবেচনায় যখন ইচ্ছা তখন চার্জশিট দেওয়া, যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করা, আবার রাজনীতি চেঞ্জ হয়ে গেলে আরেক দলকে ফ্রেম করার চেষ্টা করা, এই যে এক সূক্ষ্ম কারচুপি এখানে থাকে, এখান থেকে যতদিন মুক্তি না হয়েছে ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে ন্যায় বিচার এস্টাবলিশ করা খুবই দুরূহ ব্যাপার। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক। একই সঙ্গে আগামী রোববার জামিন স্থগিতের আবেদনের উপর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন। 2024 সালের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও 18 জনকে আসামি করা হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং বিচার চলাকালে তাদের নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির সংলাপ শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এক বিকেলে আলোচনার টেবিলে 3টি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হয় এই বৈঠক। রাজধানীর পল্টনে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সঙ্গে প্রথমে আলোচনা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের। পরে দলটির নেতারা কথা বলেন গণমাধ্যমের সাথে। সংস্কার ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে জানান ইসলামী আন্দোলনের আমির। আর এবি পার্টির চেয়ারম্যান বলেন দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আমাদের আন্দোলনের, আমাদের যে সংগ্রামের যে আমরা অংশীদার ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের দলীয় যত মত পথ থাকুক ওই এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই ঐক্য কোনোভাবে নষ্ট হবে না, বরং এই ঐক্য আরও দিনকে দিন এটা আরও মজবুত হবে, শক্তিশালী হবে। যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলনের সঙ্গে দ্বিতীয় ধাপে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে কেউ যদি জুলাই আন্দোলন পূর্ববর্তী রাজনৈতিক বন্দোবস্ত চালু রাখতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ফ্যাসিবাদ বিরোধী সবাই। আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। একই দিন রাজধানীর বাংলা মোটরে এনসিপি ও গণসংহতি আন্দোলন আলোচনায় বসে। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে বলে একমত পোষণ করে দল দুইটি। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এনসিপির সঙ্গে গণসংহতি আন্দোলনের এটি ছিল প্রথম বৈঠক। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বিসিসিআই। বুধবার বাজেট সংক্রান্ত পরামর্শ কমিটির সভায় এই দাবি জানানো হয়। এ সময় এনবিআর ব্যবসা বান্ধব কর কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। আর অর্থ উপদেষ্টা জানান আসন্ন বাজেট হবে বাস্তবায়নযোগ্য ও লক্ষ্য ভিত্তিক।
নতুন অর্থবছরের বাজেট নিয়ে বুধবার পরামর্শ কমিটির ৪৫তম সভা আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই। সভায় ভ্যাটের হার কমিয়ে শুল্ক কাঠামোর বৈষম্য দূর করার দাবি জানান ব্যবসায়ীরা। একটা কাগজ আমার কাছে এটা থাকে 6.5, এটা লিখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে, না দিলে আমার গাড়িটাকে আটকাবে, ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল। আমার এই কাস্টম এমবিআর এর যে অব্যবস্থাপনাগুলি আছে এগুলি দূর করতে হবে। মূল্য ঘোষণা দেই, ওই মূল্যেই যাতে এটা মূল্য ঘোষণাটা অ্যাকসেপ্ট করা হয়। এ সময় বর্তমান মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা ১ লাখ টাকা বাড়িয়ে ৪.৫ লাখ টাকা নির্ধারণের দাবি জানায় এফবিসিসিআই। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ১ লক্ষ টাকা বৃদ্ধি করে ৪,৫০,০০০ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানান, সরকারের লক্ষ্য ব্যবসা বান্ধব কর কাঠামো গড়ে তোলা। সামনে বড় ডিজিটাইজেশনের একটা প্রজেক্ট নিচ্ছি, সেখানে আমরা আপনাদের যেই কমপ্লেইনগুলো হয় সেগুলোকে আমরা সহজ করার জন্য চেষ্টা করব। অতীতের বাজেটকে ব্যয়ের মহোৎসব হিসেবে উল্লেখ করে দুই উপদেষ্টা জানান, এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য ও লক্ষ্যভিত্তিক। বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করব, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। অনেক কিছু করিব, তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন কেউ করবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে দর কষাকষি করা হবে, তবে তাদের সাথে বিরোধে জড়ানো হবে না। আমরা একটু মাইন্ডফুল। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভেদমুক্ত সমাজ গড়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, হিংসা হানাহানি থেকে ফিরে আসার একমাত্র পথ মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করা। বক্তব্য শেষে বিএনপি মহাসচিবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গোটা পৃথিবীর মাঝে চলছে, এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দুপুরে ব্রিফিংয়ে তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সমাবেশে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধেয় নেতা এবং শুধু বাংলাদেশ দিন ও সমাজের সব কল্যাণকর কাজ ইসলামী দলগুলো একসঙ্গে করবে বলে বার্তা দিলেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার রাজধানীতে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এক সেমিনারে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। আরও বলেন, সবাই একসঙ্গে ইসলাম ও কোরআন রক্ষায় কাজ করবে। ইসলামী দলগুলোকে আর টুকরো টুকরো করার সুযোগ দেওয়া হবে না। সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ, এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। 2 মাসের নিষেধাজ্ঞার শেষে আর কিছুক্ষণ পর মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হবে মাছ শিকার। শেষ মুহূর্তে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। মৎস্য বিভাগ বলছে, টাস্ক ফোর্সের সম্মিলিত অভিযানে জাটকা রক্ষায় সফল হয়ে বাড়বে ইলিশের উৎপাদন। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ রাখে সরকার। এবারের 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে ব্যস্ত জেলেরা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় ইলিশ ও অন্যান্য মাছ শিকারে নামবেন মৎস্য শিকারীরা।
চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার সাথে জড়িত ৪৪,০০০ জেলে। এদের ৪০ কেজি করে ৪ মাস খাদ্য সহায়তা দিয়েছে সরকার। সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান পালন করছি। এতে মাছ ধরার প্রস্তুতি নিতেছি, মনে করেন আমরা যাবো, আল্লাহ যদি রিজিকে রাখে আমরা কিছু পাবো। এরকম হইলে প্রতি বছর অভিযানের দেয়া খুবই ভালো হইব, নদী তো ইলিশ মাছ হবে। নিষেধাজ্ঞাকালীন টাস্ক ফোর্সের অভিযানে শতাধিক অসাধু জেলেকে জেল জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ জাল ও জেলে নৌকা জব্দ করা হয়। আমাদের জাটকা রক্ষা অভিযান অত্যন্ত সফলতার সাথে শেষ হচ্ছে এবং আগামীতে আমাদের ইলিশের জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা জেলেরাও বেশি পূর্ণাঙ্গ ইলিশ ধরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি। আমরা ম্যাক্সিমাম এরিয়াটা আমরা কভার করেছি, এর ফলে দেখা গিয়েছে যে জেলেরা নামার তেমন সুযোগ পায়। এবারের অভিযান সফল হওয়ায় আগামীতে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য বিভাগের এই কর্মকর্তার। দীপ্ত, বার্তাকক্ষ। শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব, আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি থাকতে থাকতে একটা শ্রম আইন পাকাপোক্ত করে যাই, কারণ পরবর্তীতে আরেকটা একটু হাত দেবে কি দেবে না, হাউ ডু আই নো। আমারও তো ইচ্ছা আছে যে আমি কিছু কন্ট্রিবিউট করে যাই। তো কাজেই টাইম ফ্রেম তো আমি এখন বলি যে আগামী 3 মাসের মধ্যে হবে, তা হতে পারে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পাকিস্তানের পদক্ষেপে কাশ্মীর সীমান্তে পিছু হটল ভারতের যুদ্ধ বিমান, স্থলপথেও উত্তেজনা চরমে। বাংলাদেশ সবসময় যুদ্ধবিরোধী, পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি রাখতে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। কোনানা পেয়ে 227 জনকে হত্যার হুমকি শেখ হাসিনার, অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে তদন্তে। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর পরামর্শক কমিটির সভা। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।